নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ সহ ব্যাখ্যা করো। পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে, তবে এই বস্তুর গতিকে হচ্ছে স্পন্দন গতি বলে। স্পন্দনরত কোনো কণার গতিপথ সরল রৈখিক হলে তাকে সরল স্পন্দন গতি বলে। এই গতিতে চলমান কণার সরণের বিপরীতে অর্থাৎ সাম্য অবস্থা অভিমুখে হয়। এখন খেয়াল করো, এখানে একটা উদাহরণ দেয়া আছে যে স্প্রিং এর সাথে ভরের সরল ছন্দিত গতির দোলন। সরল স্পন্দন গতির উদাহরণ স্প্রিং এর সাথে যুক্ত ভরের দোলন। স্বল্প কোণে দোলানো সরল দোলক টিউনিং ফর্কের কম্পন, তারপর হচ্ছে তার বা স্কেলের কম্পন ইত্যাদি। মানে এটাকে ছেড়ে দিলে এটা কি হবে, এরকম করে হচ্ছে দুলতে থাকবে না। তার মানে হচ্ছে সে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে। তাহলে এটা হচ্ছে কি সরল স্পন্দন গতি। তো এটা হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ। বা সবচেয়ে কমন যে সরল স্পন্দন গতির উদাহরণ আছে সেটা হচ্ছে দোলনার গতি। দোলনাকে এরকম টেনে ছেড়ে দিলে কি হয়, সেরকম যায় আবার ফিরে আসে। তো এই যাওয়ার ফিরে আসার পুরো সময়টা হচ্ছে পর্যায়কাল। এই পর্যায়কাল অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে। তাহলে এটাকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারি। মহাবিশ্বের সব গতি আপেক্ষিক গতি। আচ্ছা, মহাবিশ্বের সব গতি আপেক্ষিক গতি মানে হচ্ছে তোমার আপেক্ষিক গতি জিনিসটা কি? মানে অ্যাকচুয়ালি যে গতিতে গতিশীল না, সেই গতিটা ধরে নেওয়া হচ্ছে আপেক্ষিক গতি। এটা বুঝার উপায় হচ্ছে আপেক্ষিক স্থিতিটা বুঝা। যেমন আপেক্ষিক স্থিতি কি? যেটা প্রকৃতপক্ষে স্থির না, কিন্তু আমরা স্থির ধরে নিচ্ছি, সেটাকে হচ্ছে আপেক্ষিক স্থিতি বলে। যেমন ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে স্থির মনে হচ্ছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি স্থির না, কারণ আমি পৃথিবীর সাথে গতিশীল। এই যে পৃথিবীর সাথে গতিশীল হওয়া সত্ত্বে আমি এই মুহূর্তে স্থির ধরে নিচ্ছি, এটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। তো এখন পৃথিবীর সব গতি আপেক্ষিক গতি কেন? কারণ আমরা কোনো একটা জিনিসকে যেই গতিতে চিন্তা করতেছি, অ্যাকচুয়ালি তার থেকে অনেক বেশি গতিতে চলতেছে। কারণ ধরো যেহেতু আমরা এক্ষেত্রে স্থির কোনো প্রসঙ্গ কাঠামো পাই না, গতি তো হিসাব করা হয় কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন দেখে। তো যেহেতু আমি স্থির বা প্রকৃতপক্ষে স্থির কোনো প্রসঙ্গ কাঠামো পাচ্ছি না, তাহলে প্রকৃতপক্ষে কোনো গতিকে আমরা কি বলতে পারি না, প্রকৃত গতি বলতে পারি না, এটাকে আমরা আপেক্ষিক গতি বলি। কারণ মহাবিশ্বের সমস্ত কিছু হচ্ছে যে গতিশীল রয়েছে। তো এই জন্য মহাবিশ্বের সব গতি আপেক্ষিক গতি। ত্বরণকে ভেক্টর রাশি বলা হয় কেন? কোনো গতিশীল বস্তুর ত্বরণ নির্ণয়ে বস্তুর মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হওয়ায় ত্বরণকে ভেক্টর রাশি বলে। মানে ভেক্টর রাশি হচ্ছে যেই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাকে ভেক্টর রাশি বলে। তো এখন ত্বরণকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকের প্রয়োজন হয়, এই জন্য ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো বেগের মান কেবল মান পরিবর্তন না, বরং দিকের পরিবর্তনে পরিবর্তিত হয়। ত্বরণের সূত্র থেকে দেখা যায় ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সরণ। ত্বরণের মান বেগের মানের উপর নির্ভর করে। দিক ও মানের পরিবর্তন বেগের পরিবর্তন হয়, ত্বরণও পরিবর্তিত হয়। এই কারণে ত্বরণকে ভেক্টর রাশি বলা হয়। মানে খেয়াল করো, বেগ তো শুধুমাত্র হচ্ছে তোমার দিক, মানে মান পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন হয়, ব্যাপারটা এরকম না। দিক পরিবর্তনের জন্য কিন্তু বেগের পরিবর্তন ঘটে থাকে। এখন ত্বরণটা ওই বেগের উপর নির্ভর করে। তাহলে বেগের দিক পরিবর্তনে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে ত্বরণেরও পরিবর্তন হবে। তার মানে ত্বরণও দিকের উপর নির্ভরশীল। এই জন্য হচ্ছে ত্বরণ একটা ভেক্টর রাশি। আচ্ছা, একটা গাড়ির গড় বেগ 4 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়। অর্থাৎ তোমার ধরো হচ্ছে একটা গাড়ি 200 মিটার পথ অতিক্রম করতেছে। 200 মিটার পথ অতিক্রম করতেছে, এই ক্ষেত্রে তার কথার কথা আমি অনুমান, মানে নর্মালি বললাম আর কি, এই ক্ষেত্রে তার হচ্ছে 50 সেকেন্ড সময় লাগছে। 50 সেকেন্ড সময় লাগছে। এখন গড়ে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? গড়ে প্রতি সেকেন্ডে হচ্ছে সে 4 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। এটাই হচ্ছে তার গড় বেগ। এখন অ্যাকচুয়ালি হয়তো তার কি ঘটেছে, প্রথম 10 সেকেন্ড হয়তো সে ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, পরের 10 সেকেন্ড সে ধরো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তো মানে এরকম পরিবর্তন ছিল, কিন্তু গড়ে সে পুরা দূরত্বটা হচ্ছে 50 সেকেন্ডে অতিক্রম করছে, মানে প্রতি সেকেন্ডে গড়ে 4 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। এটাই হচ্ছে গড় বেগ। গড় বেগ হচ্ছে মোট দূরত্ব বাই সময়। তাহলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড পাওয়া যায়, মানে হচ্ছে পুরো দূরত্বটা গড়ে সে প্রতি সেকেন্ডে 4 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। তো এটাই ছিল এই পর্বে আমাদের আলোচনা। পরবর্তী পর্বে অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।